নাইলা হাসান কি করবেন বুঝতে পারছেন না। এত কিছু করার পর এখন ছেলে বলছে বিয়ে করবে না। বর্ষা আর জুন মিলে মৌসুম থেকে কল করে বলল যে গ্রীষ্মকে জানাতে কেউ তাকে জোর করেনি, তার সম্মতি রয়েছে। মৌসুমধা শুনে মনে মনে খুশি হলো। মৃন্ময়ের ধারণা তবে সঠিক, গ্রীষ্ম তাকে সত্যিই ভালোবাসে। পরদিন সকালে মৌসুমধা নিজে গ্রীষ্মের অফিসে গেল তার সাথে দেখা করতে। গ্রীষ্ম তখন নিজ কেবিনে ছিল। কেউ দেখা করতে এসেছে শুনে একটু অবাক হলো। তার কাছে কেউ আসার হলে আগে থেকেই জানিয়ে রাখে। হঠাৎ কে এলো? মৌসুমধাকে দেখে সে রীতিমতো চমকে গেল। মৌসুমধা এসেই বলল, আপনার ব্যাপারটা কি সেটা বলুন। কি? ঢং করবেন না। ভালোবাসার কথা বলে তো কান পচিয়ে ফেলেছেন আমার। এখন সেই ভালোবাসা কোথায় উড়ে গেল? আমি বিয়েতে মত দিতে না দিতেই আপনি অমত করে বসলেন। তুমি মন থেকে রাজি নাও আমি জানি, তাছাড়া তুমি তো বলেছিলে আর যেন না যায় তোমার সামনে। মৌসুমধা ঠোঁট বাঁকায়, তবে গ্রীষ্ম অভিমান করেছে। মৌসুমধা নিজেও তো মন থেকে বলেনি, জেদ ধরেই বলেছিল, কিন্তু সেও মনে মনে চেয়েছে গ্রীষ্ম আসুক। এই যে তার অবচেতন মন গ্রীষ্মকে চায়, সেটা বুঝেও না বুঝার ভান করে থাকে। সে নিজেই ভেবে বসেছিল তার সাথে গ্রীষ্ম যায় না, কোনো অংশেই হীনমন্যতায় ভুগেছিল সে। অথচ গতকাল যখন গ্রীষ্মের মা নিজে এসে অনুরোধ করলো, তখন সেই হীনমন্যতা কেটে গেছে। হয়তো পুরোটা নয়, কিন্তু কিছুটা। সে স্পষ্ট বুঝতে পারছে তার জীবনে হয়তো শাশুড়ির সাথে বনিবনা হবে না, কিন্তু এই মানুষটা তো স্বামী হিসেবে মন্দ হবে না। এই মানুষটা যার সাথে সহজ সম্পর্ক কখনো ছিল না, সে কিনা তার জন্য একটা দিন জ্ঞান হারিয়ে বিছানায় পড়েছিল, মায়ের মুখের উপর কথা বলেছে, পাগলামি করেছে, ভাবা যায়। বর্ষা তাকে সবকিছুই জানিয়েছিল গতকাল। সেসব শুনে কেন যেন মৌসুমধা আর নরম না হয়ে পারল না। সে নিজেও তো গ্রীষ্মকে যখন তখন অপমান করেছে, অথচ গ্রীষ্ম তাকে কখনো একটা বাজে কথাও বলেনি। সবকিছু রেখে কেবল ওই ছোট্ট ভুলটি নিয়ে পড়ে থাকবে কেন? এটা সে নিজেও ভেবে পেল না। গতকাল শরৎ তাকে কল করেছিল এবং হুকুম করেই বলেছিল, গ্রীষ্ম ভাইকে তুই বিয়ে করবি, যেভাবেই হোক তাকে রাজি করা। এত কিছু করে সে এখন বেঁকে বসলে তো আর হবে না। বিয়ে করেই তাকে আর তার মাকে ক্লাস কি সেটা ভালো করে হিসেব বুঝিয়ে দিবি, বুঝেছিস? মৌসুমধা বেশ অবাক হলো খ্যাপার কথা শুনে, এবং শরতের এমন হুকুম শুনে তার ভীষণ হাসিও পায়। হঠাৎ কল দিয়ে এমন একটা কথা বলল, হাসি না পেয়ে উপায়ও নেই। তবে বুঝলো শরৎ খুব করে চাইছে তার আর গ্রীষ্মের বিয়ে হোক। শুধু শরৎ নয়, সবাই বিয়েতে দারুণভাবে উৎসাহী। সাবাব কল দিয়ে বলেছে, তুই এত বজ্জাত, ভেবেছিলাম একটু ধুম ধাড়াক্কা বিয়ের দাওয়াত পাবো আর তুই সব ভেস্তে দিলি। তুই তো ভারী হিংসুটে। এখন থেকে গ্রীষ্ম ভাইয়ের টাকা সেভিংস করার ধান্দায় পড়ে গেছিস। এত স্বামী চিন্তা না করে দেশ ও দশের চিন্তা করা তোর উচিত ছিল। মৌসুমধাকে চুপ করে থাকতে দেখে গ্রীষ্ম বলল, কি হলো, কথা বলছো না কেন? দেখো, তুমি প্লিজ চাপ দিও না। আমি বলেছি তো বিয়ে করব না। কেন করবেন না? তুমি জানো না? না তো, আমি জানবো কিভাবে? ও সন্ধ্যা, আমি চাইছি না কারো মতের বিরুদ্ধে তার সাথে জড়াতে। কাল তো তুমিই বলেছিলে আর যাতে না যাই তোমার সামনে। আজ কেন আবার এসব কথা বলছো? মৌসন্ধ্যার এত কষ্ট হলো গ্রীষ্ম তাকে মৌসন্ধ্যা বলাতে। এই একটা মানুষই তাকে জ্যৈষ্ঠ বলে সে রাগ করে না। জ্যৈষ্ঠ ডাকটা এই মানুষটার মুখে ভীষণ মানায়, অথচ আজ সে কিনা মৌসন্ধ্যা বলছে আপনি বিয়ে করবেন। এখন নাটক করে লাভ নেই, আমি মত দিয়েছি। আপনি কোন সাহসে আমাকে রিজেক্ট করেন? আমি রিজেক্ট করছি না। তুমি আমাকে কেন বিয়ে করছো? তুমি তো আমাকে পছন্দই করো না। তাতে কি হয়েছে? পছন্দ না করলেও অনেকে বিয়ে করে, সংসার করে। আমি সেরকম সম্পর্ক চাই না। কেমন চান? তোমাকে বলতে পারবো না। সবাইকে না বলে দাও। বলবো না। জেদ করো না। করছি না জেদ, আপনি করছেন। আমি করেছিলাম, তুমি বারণ করাতে সেটাও আর করি না এখন। বারণ করলেই শুনবেন? এটা কেমন ভালোবাসা? তুমি সব ছেড়ে চলে যাবে বলেছিলে। আমি চাই না আমার জন্য তোমার ক্যারিয়ার নষ্ট হোক। মামাতো ভাই গ্রীষ্ম যদি যায় তাহলে সত্যি সব ছেড়ে দিব। স্বামী গ্রীষ্ম যদি যায় তবে ছাড়বো না। গ্রীষ্ম যেন কথাটা শুনে ভাষা হারিয়ে ফেলেছে। মৌসন্ধ্যা এমন কিছু বলবে তার ভাবনার বাহিরে ছিল। মৌসন্ধ্যা গ্রীষ্মের দিকে একটু এগিয়ে এলো, বলল, বলুন তো গ্রীষ্মকাল কোন দুটি মাস নিয়ে হয়? গ্রীষ্ম যন্ত্রের মতো জবাব দিল। বৈশাখ জ্যৈষ্ঠ। তার মানে কি দাঁড়ায়? কি? জ্যৈষ্ঠ মাস কেবলই গ্রীষ্মকালের। হতবিহ্বল গ্রীষ্ম কোনো কথা বলতে পারে না। মৌসন্ধ্যা কেবিন থেকে বের হয়ে আসার পূর্বে গ্রীষ্মকে বলল, আমি আপনাকে মন থেকেই গ্রহণ করছি। বিয়েতে মত দিতে সংকোচ করবেন না আর। মৌসন্ধ্যা গ্রীষ্মের অফিস থেকে আসার পরদিনই চট্টগ্রাম চলে যায় মাহাতিমের সাথে। যদিও সে চেয়েছিল ছোটখাটো আয়োজন করে বিয়ে করতে, কিন্তু কেউ মানেনি। এতে সেও রেগে যায়। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় বিয়েটা ফেনীতে তার নানা বাড়িতেই হবে। আত্মীয় স্বজন আর এলাকার মানুষজনকে দাওয়াত করা হবে কেবল। গ্রীষ্মের মা আর জুন মৌসন্ধ্যার জন্য কেনাকাটা করে নিলেন ঢাকা থেকে। বিয়ের দিন সেগুলো দেখে মৌসন্ধ্যার চোখ মুখ কুঁচকে যায়। এই অযাচিত দামি কাপড় চুপড় দেখে তার গা গুলায়।
কিন্তু আর বেশি কিছু করার নেই, বিয়েতে একবারই তো পড়বে। বিয়েটা খুব সাদামাটা ভাবেই সম্পন্ন হলো। যদিও গ্রীষ্মের মা মন থেকে মানেননি, তারপরেও তাকে বেশ হাসি খুশি আর তৎপর দেখা গেল। যতই হোক, নিজের একমাত্র ছেলের বিয়ে বলে কথা। রাতে গ্রীষ্ম আর মৌসন্ধ্যা যদিও একসাথে ছিল, কিন্তু খুব দূরত্ব বজায় রেখে। মৌসন্ধ্যা স্পষ্ট বলে দিয়েছে তার সময় দরকার। গ্রীষ্মের তো মৌসন্ধ্যাকে পেয়েই সব চাওয়া পূরণ হয়ে গেছে, সে আর জোর করলো না। বউ হয়ে যেহেতু আছে, একদিন সবই হবে। নিজের সাথে তাকে বেঁধে রাখা গেছে এই ঢের। পরদিন যথাসময়ে মৌসন্ধ্যার গ্রীষ্ম ঢাকা ফিরে এলো। মৌসন্ধ্যার পরীক্ষা, তাই আর সে থাকলো না। মূলত চাইছে না, পরীক্ষাটা আহামরি ছিল না, না দিলেও পারা যেত। কিন্তু সে আর গ্রীষ্মের সাথে থাকতে চাইছে না। গ্রীষ্মকে নিয়ে তার যত লজ্জার অস্বস্তি ছিল, তা যেন বিয়ের পর আরো বেশি বেড়ে গেছে। গ্রীষ্ম ব্যাপারটা বুঝতে পারে, তাই কিছু বলে না। তবে দিন যত যেতে থাকে, দূরত্বটাও কেন যেন বেড়ে যায়। দুজনেই বুঝতে পারে, কিন্তু মুখ ফুটে বলার মতো, অভিমান অভিযোগ করার মতো সম্পর্ক তো তাদের নয়। আসলে গড়েই ওঠেনি। গ্রীষ্ম কল দিলে মৌসন্ধ্যা জবাব দেয়, শুধু গ্রীষ্মের খবর জানতে চায় না। গ্রীষ্ম খরচ করার জন্য টাকা দিলে সে নেয় না, হল ছেড়েও দেয়নি। বরং 3টা টিউশন জোগাড় করেছে, বাসায় গিয়ে পড়ায়, যার ফলে মাস শেষে 15,000 হয়ে যায়। আর তাছাড়া তার বাবার ভাইও খরচ দেয়। গ্রীষ্ম একদিন এটা নিয়ে একটু রাগারাগি করতেই মৌসন্ধ্যা জবাব দিল, আপনি এখন আমার ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিতে চাইছেন? বিয়ে করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? গ্রীষ্ম সেদিন কিছু বলার মতো আর পায় না, নিজেকেই দোষারোপ করে। হয়তো তারই ভুল। মৌসন্ধ্যার জীবনে এক প্রকার জোর করে ঢুকে পড়েছে। সম্পর্কটা একেবারে অস্বাভাবিক। গ্রীষ্মের একবার মনে হলো মৌসন্ধ্যা ঝোঁকের বসে আর সবার জোরাজুরিতে তখন বিয়েতে মত দিয়ে দিয়েছে। পরে হয়তো সে তার ভুলটা বুঝতে পেরেছে, তাই হয়তো সে চাইছে না গ্রীষ্মের থেকে কোনো কিছু। মোট কথা, গ্রীষ্মকেই সে চাইছে না। একসময় গ্রীষ্ম কল দেওয়া বন্ধ করে দেয়, দেখা করারও আর্জি রাখে না। মৌসুন্ধা একটু শূন্যতা অনুভব করে, কিন্তু তেমন একটা গুরুত্ব দিল না তাতে। পড়ালেখার চাপে এখন আর অন্য কিছুতে মন দেওয়ার সময় নেই তার। পরিবারের সবাই যেন ভুলে গেছে এই দুটি মানুষের বিয়ের কথা। তাই হয়তো দূরত্বটা কারো চোখে লাগেনি। নাইলা হাসানও খুশি, ছেলে তার আশেপাশে আছে। সে ভেবেছিল মৌসুন্ধা সত্যি গ্রীষ্মকে অন্যত্র নিয়ে যাবে। যখন তা হলো না, তার খুশিরও অন্ত রইল না। বর্ষার বিয়ে সামনের সপ্তাহে, সেই সুবাদে আজ মৌসন্ধ্যা ফেনীর উদ্দেশ্যে যাত্রা করে। সাথে কেউ নেই, সে একাই। বর্ষা গতকালই সবার সাথে চলে গেছে। গ্রীষ্মের পরিবারও আজ সকালে পৌঁছে গেছে, দেরি কেবল মৌসন্ধ্যার। সে বাসে করে গিয়ে পৌঁছায় রাতের 8টায়। স্টেশনে মাহাতিমকে আসতে বলে দিয়েছিল আগেই, কিন্তু মাহাতিম আসেনি, এসেছে গ্রীষ্ম। তাকে দেখে মৌসন্ধ্যা অবাক না হয়ে পারেনি। গত 25-26 দিন তাদের কোনো যোগাযোগ নেই। হঠাৎ গ্রীষ্মকে দেখে চমকানোর কথায় মৌসন্ধ্যার ব্যাগ নিজের হাতে টেনে নিয়ে বলল, আসতে কোনো অসুবিধা হয়নি তো? হয়নি বললেও মিথ্যে বলা হবে। কিন্তু কথা বাড়াতে ভালো লাগছিল না, তাই সে বলল, না, অসুবিধে হয়নি কোনো। গ্রীষ্ম বুঝতে পারে মৌসন্ধ্যার কথা বলতে আগ্রহী নয়, তাই সেও আর কথা বাড়ায় না। তবে গাড়িতে ওঠার আগে একটা ঠান্ডা কোক কিনে দিল। গ্রীষ্ম নিজের গাড়ি নিয়ে এসেছে। মৌসন্ধ্যা কোকটা হাতে নিয়ে কয়েক ঢোক পান করে তারপর কি মনে করে গ্রীষ্মর দিকে বাড়িয়ে দেয়। তাতে গ্রীষ্ম অবাকই হলো, কিন্তু হাতে নেয়। 2 ঢোক গিলে মৌসন্ধ্যাকে ফেরত দিয়ে দিল। এসিতে ভালো লাগছিল না, তাই মৌসন্ধ্যা বলল, এসিটা অফ করে দিন। ঠান্ডা লাগছে নাকি? না, জানালার কাঁচ নামাবো। প্রাকৃতিক হাওয়া সবচেয়ে ভালো, আরামদায়ক। গ্রীষ্ম মৃদু হেসে এসি অফ করে দিল। মৌসন্ধ্যা প্রাকৃতিক হাওয়ার ছন্দে ঘুমিয়ে পড়েছিল কখন টেরই পেল না। বাড়িতে পৌঁছে গ্রীষ্ম মৌসন্ধ্যাকে কয়েকবার ডাকে, তবে মৌসন্ধ্যার ঘুমটা বেশ গাঢ় ছিল। শরৎ তখন কোথা থেকে আসছিল, গ্রীষ্মকে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে? কোনো সমস্যা? জ্যৈষ্ঠ ঘুমিয়ে পড়েছে, ডাকছি উঠছে না। এত ডাকাডাকি কি আছে? বউ তো, কোলে নিয়ে নাও। নাকি শক্তি নেই উঠানোর? কোলে তুলবো? বাড়ির সবাই কি ভাববে? যার যা ইচ্ছা ভাবুক, নিজের বউকে কোলে করে নিয়ে যাবে, তাতে অন্যদের মাথা ঘামানোর তো দরকার নেই। গ্রীষ্ম আরেকবার ডাকে মৌসন্ধ্যাকে। সে বিরক্ত হয়ে গেল, কিন্তু নড়ল না। গ্রীষ্ম এবার তাকে কোলে নিতেই শরৎ বলল, ওর লাগেজ কোথায়? আমি নিচ্ছি, তুমি ওকে নিয়ে যাও। বাড়ির হলরুমে কেউই ছিল না। সিঁড়ি বেয়ে উঠতেই আষাঢ়ের সাথে দেখা। আষাঢ় মৌসন্ধ্যার দিকে এক পলক তাকিয়ে নিচে নেমে গেল। তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। মুখ ফুটে যখন ভালোবাসার কথা বলতে পারেনি, তখন আর এসব দেখে জেলাস ফিল করাও ঠিক নয়। মৌসন্ধ্যা এখন তার ভাইয়ের বউ। এখন তো আর ওই নজরে তাকে দেখা যায় না। কানাডায় বসে যখন তাদের বিয়ের খবর পায়, তখন সে কিছুই করতে পারেনি। করবে কি? করার কি আদৌ কিছু ছিল? মৌসন্ধ্যা গ্রীষ্মের ভাগ্যেই ছিল। অথচ সে শুধু শুধুই 5 বছর ধরে মেয়েটাকে ভালোবেসেছে। সেই ভালোবাসাটা কি বৃথা? ভালোবাসায় লাভ ক্ষতি বলে তো কিছুই নেই, তাই বৃথা হওয়ার কথা নয়। তার ভালোবাসতে ইচ্ছে হয়েছিল, সে বেসেছে। এখন সেই ভালোবাসা ভুলে যেতে চাইছে, ভুলে যাবেও, হয়তো একটু সময়ের প্রয়োজন।
রুমে এনে মৌসুমীকে বিছানায় শুয়ে দেয় গ্রীষ্ম। শরৎ পেছন পেছনে সে ট্রলিটা দিয়ে যায়। জুন আর বর্ষা সহ আরো কয়েকজন গ্রীষ্ম আর মৌসুমীকে দেখেছিল, তাই রুমে এসে একবার ঢু মেরে যায়। মৌসুমী ঘুমিয়েছিল বলে কিছু বলে না, তবে ইশারায় কিছু ইঙ্গিত দিয়ে গ্রীষ্মকে লজ্জায় ফেলে দেয়। একটার দিকে মৌসুমীর ঘুম ভাঙে। জার্নি করার পরও ফ্রেশ হয়নি, এভাবেই ঘুমিয়ে পড়েছে। ভাবতেই তার নিজের কাছেই কেমন লাগছে। তার উপর সে কিভাবে রুমে এসেছে এই নিয়েই চিন্তায় পড়ে গেছে। রুমে গ্রীষ্মকে না দেখে সে একটু অবাক হলো। এত রাতে গ্রীষ্ম কোথায়? ফ্রেশ হয়ে আসার পর ক্ষুধা অনুভব হলো প্রচন্ডভাবে। সেই কোন দুপুরে একটু খেয়েছিল। এখন অবশ্য এত রাতে আর খাবার খাওয়ার সম্ভাবনা নেই। সে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নিতেই গ্রীষ্ম রুমে এলো, হাতে প্লেট। মৌসন্ধ্যাকে শুতে দেখতেই বলল, আবার শুয়ে পড়ছো কেন? খেয়ে নাও, খাবার এনেছি। মৌসন্ধ্যা উঠল। ভাত, মাছ ভাজা আর ঘন করে ডাল নিয়ে এসেছে গ্রীষ্ম। মৌসন্ধ্যা প্লেট হাতে নিতেই বলল, ফুফু বললো রাতে হেভি খাবার খেতে পারো না, তাই বিরিয়ানি আনলাম না। তুমি খেতে চাও? তাহলে নিয়ে আসি। না না, বিরিয়ানি আমার পছন্দও না অত একটা। এই মাছ ভাজা আর ঘন ডাল আমার অনেক প্রিয়, আপনাকে ধন্যবাদ। মৌসন্ধ্যা খাচ্ছে আর গ্রীষ্ম পানি লাগলে পানি এগিয়ে দিচ্ছে, নয়তো একটু রুম জুড়ে পায়চারি করছে। খাওয়া শেষ হতে গ্রীষ্ম বলল, আমাকে প্লেট দাও, আমি রেখে আসি। না না, আমিই যাচ্ছি, আপনি শুয়ে পড়ুন, অনেকক্ষণ জেগে আছেন। আমাকে দাও, আমি যাচ্ছি। মৌসন্ধ্যা দিল না, নিজেই গিয়ে রেখে আসে এবং অযথা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এদিক ওদিক। বিয়ের রাতের পর আজ আবার একসাথে থাকবে তারা। একটু লজ্জা, সংকোচ আর ভয় নিয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে তার। সে মানসিকভাবে মোটেও প্রস্তুত নয়। কি করবে? গ্রীষ্ম যদি কাছে আসতে চায় সে ফিরিয়ে দিবে কিভাবে? এর আগে একবার বলেছিল সময় লাগবে, গ্রীষ্ম যথেষ্ট সময় দিয়েছে। এর বেশি কি দিবে? সে দোটানায় পড়ে গেল। কিছুক্ষণ হলো রুমের সোফায় চুপচাপ বসে থেকে রুমে গেল। সে ঠিক করে ফেলেছে গ্রীষ্ম যা চাইবে সে দিবে। স্বামী হয় তার, যথেষ্ট অধিকার রয়েছে। রুমে এসে দেখে গ্রীষ্ম পোশাক বদলে ঘুমিয়ে পড়েছে। এতে সে স্বস্তির শ্বাস ছাড়ে। যাক, বাঁচা গেল। পরদিন সকাল থেকে বর্ষার বিয়ের ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেল। মৌসন্ধ্যা সকালে গিয়ে সবার সাথে দেখা করলো। নাইলা হাসানকে সালাম দিতেই তিনি সালামের জবাব দিয়ে বললেন, আগে না হয় নানার বাড়ি ছিল, যে সেভাবেই চলতে, এখন কিন্তু শ্বশুর বাড়িও। এসব ফতুয়া টুতুয়া বাদ দিয়ে শাড়ি পরো। মৌসন্ধ্যা দীর্ঘ শ্বাস ছাড়ে। শাড়ি পরতে তার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। নাইলা হাসান যেন তাকে অপদস্থ করার প্রতিযোগিতায় নেমেছে। সে রুমে গিয়ে কাবার থেকে শাড়ি বের করে নিল। বিয়ের সময় তাকে যা যা জামা কাপড় দেয়া হয়েছিল সবটাই সে এখানে রেখে দিয়েছে। শাড়ি পরে গিন্নি সেজে সে রুম থেকে বের হতেই সাবাবের সাথে দেখা। সাবাব তাকে দেখেই বলল, আসসালামু আলাইকুম বড় ভাবি, কেমন আছেন? মৌসন্ধ্যা চোখ পাকায়। 2 ঘন্টা আগেও এর সাথে দেখা হয়েছিল, তখনও আগের মতোই নর্মাল ছিল। এখন তার ঢং করা হচ্ছে। সিঁড়ি দিয়ে নামতেই গ্রীষ্মের সাথে দেখা হলো। ব্যস্ত ভঙ্গিতে উপরে উঠছিল। মৌসন্ধ্যাকে দেখে একটু থেমে গেল। সময় নিয়ে ভালোভাবে তাকে দেখে নিয়ে মৃদু হেসে উপরে উঠে গেল। গ্রীষ্মের ওই হাসি দেখে মৌসন্ধ্যা এত লজ্জা পায়। নাইলা হাসানের কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তিনি নিজের সাথে সাথে মৌসন্ধ্যাকে রাখছেন, হাতে ধরিয়ে কাজ দেখিয়ে দিচ্ছেন। মৌসন্ধ্যার নানু, মা, খালামুনিরা সেসব দেখে মিটিমিটি হাসে। মৌসন্ধ্যার লজ্জা পায় তাদের ব্যবহারে। নাইলা হাসান তাদেরকে তাই বলেন, আপনারা হাসছেন কেন? সে বাড়ির বড় বউ, দায় দায়িত্ব বলতে কিছু আছে তো নাকি? এই মৌসন্ধ্যা, দেখি আমাদের সবার জন্য চাটা তুমিই করো। মৌসন্ধ্যা চা করলো। সবাই বেশ প্রশংসা করলো, কিন্তু সে জানে চিনি কম হয়েছে। ইচ্ছে করেই কম করে দিয়েছে, কিন্তু কেউ কিছুই বলেনি। সাবাব তো 2বার খাওয়ার আগ্রহ প্রকাশ করে, মৌসন্ধ্যা দিল না। সে ভেবেছিল তাকে দিয়ে আর কাজ করাবেন না নাইলা হাসান, কিন্তু সে ভুল। চায়ে চিনি কম হয়েছে বলে আবারও চা করতে পাঠালো তাকে। তিনিও জানেন মৌসন্ধ্যা ইচ্ছাকৃত এমন করেছে। অগত্যা এবার ভালো করেই চা করলো। সবাই এবার মিছিমিছি প্রশংসা করলো না, সত্যিকার অর্থেই করলো। মা আর বউয়ের এই স্নায়ুযুদ্ধ দেখে গ্রীষ্ম আনমনে হাসে। কেন যেন ব্যাপারটা একটু উপভোগ্য। কিছুক্ষণ পরই দেখা গেল বউ শাশুড়ি গলায় গলায় ভাব হয়েছে। মৌসন্ধ্যাকে রান্না করতে দিয়ে নাইলা হাসান পাশে দাঁড়িয়ে সব দেখিয়ে দিচ্ছেন, আর একটু পরপরই পাখা দিয়ে বাতাস করছেন আর বলছেন, একটা এসি লাগাতে হবে। এরা উল্টাপাল্টা পথে টাকা খরচ করবে, কিন্তু তরকারি খরচ করবে না। মৌসন্ধ্যাও তাল মেলায়, জি মা, এসির সত্যিই খুব প্রয়োজন। ওহ, নাইলা হাসান স্পষ্ট বলে দিয়েছেন তাকে মা বলেই ডাকতে হবে। মামুনি বলে ডাকলে কাজ করাতে কেমন অস্বস্তি হয় নাকি তার, তাই। সারাদিন কাজ শেষ করে ঘেমে নিয়ে একাকার হয়ে যায় মৌসন্ধ্যা। রুমে গিয়ে কিছুক্ষণ বসে, একটু পর শাওয়ার নেবে। গ্রীষ্ম বাড়িতে নেই। সারাদিন মৌসন্ধ্যা যেমন ঘরের কাজে ব্যস্ত ছিল, গ্রীষ্ম বাইরের নানান কাজে ব্যস্ত ছিল। সেই দুপুরে খেয়ে বের হয়েছে, এরপর থেকে আর দেখা নেই তার। মৌসন্ধ্যা একটু চোখ বুজে বিছানায় হেলান দিয়ে বসা ছিল। সে সময় রুমে নাইলা হাসান প্রবেশ করেন। মৌসন্ধ্যার শব্দ শুনে চোখ মেলে তাকে দেখে সোজা হয়ে দাঁড়ালো, বলল,
কিছু লাগবে মা? না, কথা ছিল তোমার সাথে, বসো, উঠতে হবে না। মৌসুন্ধা বসে, পাশে নাইলা হাসানও বসে। তারপর কিছুক্ষণ মৌন থেকে বলল, আর কতদিন এসব চালিয়ে যাবে? কিসের কথা বলছেন? তুমি বুঝতে পারছো না নাকি চাইছো না? আপনার কথাটা আমি সত্যিই বুঝতে পারছি না। গ্রীষ্ম তোমার কি ক্ষতি করেছে? তার সাথে এমন করছো কেন? দেখো, আমি কি বলছি তুমি তো ভালোই বুঝতে পারছো। তারপরেও না বোঝার ভান করো না। আমার ছেলেটা ভালোবেসে তোমাকে বিয়ে করেছে, যথেষ্ট সম্মানও করে তোমাকে। তারপরেও কেন তাকে স্বামীর যথাযথ অধিকার সম্মান দিচ্ছ না? তুমি কি ভেবেছো আমি কিছুর আঁচ পাইনি? আমার ছেলেটার একটা বাজে স্বভাব রয়েছে, সে চাপা স্বভাবের। কখনো মুখ ফুটে তার ভেতরকার কথা প্রকাশ করে না, এতে অনেকেই তার সাথে অন্যায় করার সাহস পায়, যেমনটা আমি নিজেই করেছি। শোনো, তুমি তার উপর অযৌক্তিকভাবে রেগে আছো, তার সাথে বৈবাহিক সম্পর্ক তিক্ত করছো কেবল আমার কথাগুলো ধরেই। অথচ সেগুলো আমার ছেলের কথা নয়, তার মনোভাব নয়। সে যে ভুল করেনি, সেই ভুলের শাস্তি পাওয়াটা কি তার প্রাপ্য? এই যে এখন হয়তো তুমি বলবে আমার ছেলে আমার কাছে এসে কিছু বলেছে, কিন্তু সে কখনোই আমাকে কিছু বলেনি। সবচেয়ে সুখী মানুষের অভিনয় করে চলেছে সে। আমি টের পেয়েছি, কারণ আমি মা। তোমার তাকে করা অবজ্ঞাগুলো আমি দেখেছি। তাছাড়া আমি যতদূর বুঝতে পেরেছি, তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই, যা আসলে অনুচিত। বিয়ে যখন হয়েছে তাকে তোমার মেনে নেওয়া উচিত। আর আমি শতভাগ নিশ্চিত তুমি তাকে কেবল আমার জন্যই মেনে নিতে পারছো না। আমি এখন তোমার কাছে মাপ চেয়ে হাতে পায়ে ধরে ছেলের সাথে ভালো হতে বলবো না। আমি তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখছি, আমার ভুলের মাসুল কি আমার ছেলেকে দেওয়া উচিত? তুমি শিক্ষিত মেয়ে, আশা করছি বুঝতে পারবে আমার কথা। নাইলা হাসান চলে গেলেন। মৌসুন্ধা চুপচাপ বসে রইল। যে মানুষটাকে নিয়েই এত সমস্যা ছিল, সে নিজে এসে সমাধান দিয়ে গেছে। মৌসুন্ধা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে কাবার্ড থেকে লাল রঙের সিল্ক শাড়িটা বের করলো। শাওয়ার নেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে সাজালো। আর অজানা অনুভূতিতে বারবার শিউরে ওঠে। গ্রীষ্ম এলো 12টার দিকে। আশ্বিন শ্রাবণদের সাথে বাইরেই খেয়ে এসেছে। এত রাতে এসে সবাইকে খাওয়ার জন্য বিরক্ত করার তো কোনো মানে হয় না। মৌসুন্ধা তার আগমন টের পেয়ে বারান্দায় লুকায়। তার কেমন কেমন লজ্জা লাগছে, ভীষণ রকমের লজ্জা হচ্ছে। গ্রীষ্ম রুমে এসে দেখে মৌসুন্ধা নেই। অবশ্য সে অবাক হয় না, গতরাতে হয়তো মৌসুন্ধা পরিস্থিতির চাপে তার সাথে থেকেছে। আজ তো তেমন কোনো চাপ নেই, উল্টো গ্রীষ্ম নিজেই তার জন্য এক বড় চাপ। এখন নিশ্চয়ই বর্ষার সাথে গিয়ে ঘুমিয়ে আছে। সবাইকে হয়তো বলেছে দুদিন পর বর্ষার বিয়ে হয়ে যাবে, একসাথে থাকা হবে না হয়তো। আর তাই একটু এই কয়দিন তার সাথে শুবে। মেয়েটার তো অজুহাতের অভাব নেই। ক্লান্ত ছিল, সারাদিন এখানে ওখানে মাছের বাজারে গিয়ে একেবারে ময়লা হয়ে গেছে, তাই শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার থেকে বের হতে দেখে রুম অন্ধকার, অথচ একটু আগেই সে লাইট জ্বালিয়ে গিয়েছিল। তার ভুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ তার স্মৃতিশক্তি এতটাও দুর্বল নয়। তবে কি কেউ রুমে এসেছিল? অদ্ভুত। লাইট জ্বালাতে সে চমকে উঠল। বারান্দার দরজায় মৌসুন্ধা দাঁড়িয়ে আছে। তাকে এই বেশে দেখে গ্রীষ্ম খুব বেশিই চমকায়। বলল, তুমি এখানে? আর কোথায় থাকবো? তাছাড়া এত অবাক হচ্ছেন কেন? আশ্চর্য। গ্রীষ্ম কি বলবে খুঁজে পেল না। টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে এসে বিছানায় বসে বলল, হঠাৎ এত সেজেছো কেন? সাজলে আপনার সমস্যা আছে? না, ভালো লাগছে তোমাকে। মৌসুন্ধা লজ্জা পায়, মুখ নামিয়ে ফেলে নিচে। গ্রীষ্ম বলল, লাইটটা নিভিয়ে দাও, আমি ঘুমাবো, ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে। গ্রীষ্ম শুয়ে পড়ল। মৌসুন্ধা হতভম্ব হয়ে গেল। গ্রীষ্ম কি ভাব নিচ্ছে এখন? থাক, সমস্যা নেই, তারই ভালো। লাইট অফ করে সে ভাবলো সাজ মুছে ফেলবে, শাড়িও বদলাবে, কিন্তু পর মুহূর্তেই ভাবে এতে গ্রীষ্ম বুঝে যাবে সে কেন কার জন্য সেজেছিল। না না, তার কাছে এই ব্যাপারটা প্রকাশ হতে দেয়া যাবে না। মৌসুন্ধা ধপ করে শুয়ে পড়তেই গ্রীষ্ম বলল, তুমি এভাবেই ঘুমাবে? হ্যাঁ, ঘুমাবো। সমস্যা হবে না? আজব, সমস্যা হবে কেন? শুধু শুধু সেজেছো কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি সেজেছি। আপনার এত কথা বলতে হবে না। আচ্ছা, বলবো না। মৌসুন্ধা ঘুমাতে পারছে না। গ্রীষ্ম তাকে অ্যাভয়েড করছে নাকি? কিন্তু কেন? ও, নিশ্চয়ই রিপ্লেসমেন্ট পেয়ে গেছে। তাই মৌসুন্ধার ইচ্ছে করছে কাঁদতে। কেন সে নিজেও জানে না। কিছুক্ষণ পর গ্রীষ্ম বলল, জ্যৈষ্ঠ। মৌসুন্ধা ভেবেছিল জবাব দিবে না, ঘুমের ভান ধরে পড়ে থাকবে, কিন্তু বেহায়া মন কি তা মানে? সে জবাব দিল, হুম। আমার ঘুম আসছে না, অথচ তুমি ঘুমাচ্ছ। আপনার ঘুম না আসলে আমার কি? তোমার কি মানে? তোমার জন্যই তো ঘুমাতে পারছি না। মৌসুন্ধার বুকে ধক করে উঠল। গ্রীষ্ম কি বলতে চাইছে? সে একটু সরে এলো এপাশে। একটু আগেও সে গ্রীষ্মের সান্নিধ্য না পেয়ে অভিমান করেছে। এখন তার বুকে ভয় দানা বাঁধছে, অদ্ভুত অনুভূতি হচ্ছে। গ্রীষ্ম আচানক মৌসুন্ধাকে টেনে নিজের বুকে ফেলে বলল, আমি তোমাকে একটু আদর করি। মৌসুন্ধার হাত পা ঠান্ডা হয়ে যায়।
না বলতে পারে না। গ্রীষ্ম তাকে বিছানায় ফেলে নিজের ভর তার উপর ছেড়ে দিয়ে বলল, তোমার এই অস্বস্তিটা আমাকে যে কি পরিমাণ স্বস্তি দেয় তুমি জানো? মৌসুমদা কিছু বলতে যাবে তার আগে গ্রীষ্ম পরম ভালোবাসায় তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়, তারপর সরে যায়। মৌসুমদা বুঝে উঠতে পারলো না কি হচ্ছে। গ্রীষ্ম সরে গেল কেন? সরি জ্যৈষ্ঠ, আমার একটু আদর করতে ইচ্ছা করছিল, এই আদরেই থেমে যেতে হলো। তোমার সম্মতি নেই যখন, তখন আমি কিছুই করব না, আগেই বলেছি। মৌসুমধার চোখ ভিজে এলো। লোকটা কি সত্যিই বুঝতে পারছে না? গ্রীষ্ম তার উপর থেকে সরে যাওয়ার আগেই সে গ্রীষ্মের টি শার্ট টেনে ধরে। কিছু বলতে পারে না, তার যে বড্ড লজ্জা করছে। বলবে কি? গ্রীষ্ম হয়তো বুঝলো। পরপর কয়েকবার মৌসুমধার ঠোঁটে চুমু খেয়ে বেশ গাঢ় গলায় বলল। এই শাড়ি আমার জন্য পরেছো? মৌসুমধা কোনো রকম ভাবে জবাব দেয়, হুম। তাহলে এখন আমি শাড়িটা খুলে ফেললে তুমি কি রাগ করবে? মৌসুমধা জবাব দেয় না, কেননা জবাবের অপেক্ষা গ্রীষ্ম করেও নি। এরপর মৌসুমধা গ্রীষ্মের প্রতিটি স্পর্শে শিহরিত হয়ে ওঠে। সব ভুল বোঝাবুঝি, হীনমন্যতা, মান অভিমান ভুলে দুটো মানুষের মনের মিলন থেকে দেহের মিলন ঘটে। আজ বর্ষার গায়ে হলুদ। সবাই ভীষণ ব্যস্ত। কেউ কেউ তৈরি হওয়াতে, কেউ কেউ তৈরি করাতে, কেউ কেউ ঠিকঠাক ভাবে সবকিছু হচ্ছে কিনা সেই তদারকি করছে। সকাল থেকেই গ্রীষ্ম ব্যস্ত। কাজের চাপে এক দণ্ড বসে বিশ্রাম নিতে পারছে না। আশ্বিন আর সাবাবকে নিয়ে একবার এদিকে ছুটছে তো ওদিকে। মৌসুমধা নিজের শাড়ি গহনা নিয়ে বিছানায় বসে আছে। রুমে আপাতত কেউ নেই। বর্ষাকে নিয়ে বাড়ির মেয়েরা সবাই পার্লারে গেছে। সবাই পার্লারেই সাজবে। যেহেতু মৌসুমধার স্কিন প্রবলেম রয়েছে, তাই সে যায়নি। তাছাড়া তার যাওয়ার ইচ্ছেও ছিল না। গ্রীষ্ম দুপুরে বের হয়েছিল, এরপর আর বাড়িতে ফেরেনি। এখন রাতের 8টা বাজতে চললো। মৌসুমধার রাগ হলো। বাড়িতে আরো ছেলে রয়েছে, আষাঢ় আর শ্রাবণ আছে। তাদের আপন বোনের বিয়ে, অথচ তাদের থেকেও বেশি কাজ করছে গ্রীষ্ম। বাড়ির বড়রাও অনেক আরামে রয়েছে। এই একটা মানুষের উপর সবাই চাপ ফেলছে কেন? গ্রীষ্মও ভালো মানুষ না, সব দায়িত্ব কেন নিজের কাঁধে নিচ্ছে? মৌসুমধার অভিমান হচ্ছে ভীষণ। তবে হঠাৎ করে সে ভাবলো যে এত রাগ অভিমান সে কেন করছে। জুনের বিয়েতেও গাধার মতো খাটতে দেখেছে সে গ্রীষ্মকে, তখন তো এমন খারাপ লাগেনি। আজ এত খারাপ লাগছে কেন? এত মায়া হচ্ছে কেন? দরজায় কেউ নক করছে। মৌসুমধা গলা উঁচিয়ে বলল, কে? আমি। ভরাট পুরুষালী কণ্ঠস্বরটা শুনে মৌসুমধার বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। একটু আগেও যার অনুপস্থিতি তাকে পীড়া দিচ্ছিল, এখন তার উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। মৌসুমধা চট করে মনে পড়ল গ্রীষ্ম গতরাতে বলেছিল তার অস্বস্তি নাকি গ্রীষ্মকে অনেক স্বস্তি দেয়। কথাটা ভাবতেই লজ্জায় তার গাল লাল হয়ে গেল। সে দরজা খুলে গ্রীষ্মের দিকে না তাকিয়ে বিছানার কাছে এগিয়ে গেল। রুমে ঢুকে গ্রীষ্ম দরজাটা ভেতর থেকে লক করে দিতেই মৌসুমধার তলপেটে কামড় পড়ার মতো অনুভূতি হলো। গত রাতেই সব লজ্জা ভেঙে গ্রীষ্মের কাছে ধরা দিয়েছে সে, অথচ আজ কেন যেন লজ্জার পরিমাণ অন্য দিনের তুলনায় তরতর করে বেড়েই চলেছে। গ্রীষ্ম নিজের হাতের ঘড়ি খুলতে খুলতেই মৌসুমধার দিকে তাকালো। মৌসুমধার হাবভাব দেখে সে মুচকি হাসলো। মেয়েটা তো লজ্জা পাচ্ছে কেন? সে তাকে একটু স্বাভাবিক করার জন্য বলল, পার্লার যাওনি? উহুম, কেন? আমি পার্লারে যাই না। আমি ভেবেছিলাম তুমি হয়তো পার্লারে গিয়েছো সবার সাথে। গা থেকে শার্ট খুলতে খুলতেই গ্রীষ্ম কিছু মনে পড়ার ভঙ্গিতে আবার বলল, ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার স্কিন প্রবলেম আছে, যে সে কসমেটিক্স ইউজ করতে পারো না। মৌসুমধা গহনাগুলো নাড়তে নাড়তেই গ্রীষ্মের দিকে তাকালো। গ্রীষ্ম তাকে সরাসরি তাকাতে দেখে বলল, তোমাকে উইদাউট মেকআপই অনেক ভালো লাগে জ্যৈষ্ঠ, তোমার সাজার দরকার নেই। মৌসুমধা মাথা নিচু করে ফেললো। না চাইতেও ঠোঁটের কোণে তার হাসি ফুটলো। গ্রীষ্ম বিছানায় পড়ে থাকা তোয়ালে, পাজামা, পাঞ্জাবির দিকে তাকালো। মৌসুমধা আগে থেকেই সব বের করে রেখেছিল। সেগুলো হাতে নিয়ে ওয়াশরুমে ঢোকার আগে নিজের সাথে নিয়ে আসা একটা প্যাকেট মৌসুমধার হাতে ধরিয়ে দিয়ে বলল, সাজতে না চাইলে সাজার দরকার নেই, কিন্তু খোপায় যেন আমি এটা দেখি। গ্রীষ্ম ওয়াশরুমে ঢুকতেই প্যাকেটটা খুলল মৌসুমধা। বেলি ফুল, একদম সতেজ, একটা দারুণ সৌরভে সারা ঘর ভরে উঠল। মৌসুমধা নিজের গায়ের পোশাক ছেড়ে হলুদ শাড়িটা পরল। বিয়ের সময় গ্রীষ্মের বাড়ি থেকে যে কসমেটিক্স দেওয়া হয়েছিল সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ। জুন আমেরিকা থেকে তার এক বন্ধুকে দিয়ে স্পেশালি মৌসুমধার জন্য আনিয়েছে। বিয়ের দিন এই কসমেটিক্স দিয়েই তাকে সাজানো হয়েছিল, তবে খুবই হালকা সাজ দিয়েছিল সে। আজও তেমনই হালকা সাজ দেওয়ার পরিকল্পনা করেছে সে। মৌসুমধা যখন চোখে কাজল দিচ্ছিল তখনই গ্রীষ্ম ওয়াশরুম থেকে বের হয়। আয়নার সামনে বসা মৌসুমধাকে সে মন ভরে দেখলো। তার হঠাৎ করে মনে পড়লো এমনই এক হলুদ সন্ধ্যায় হলুদ শাড়ি পরিহিতা এক যুবতীর প্রেমে পড়েছিল সে।
যাকে দেখে তার হৃদয়ের মণিকোঠায় নাম না জানা কত শত ফুল ফুটেছিল। তাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিল সে। যখন স্বপ্নটা দেখতো তখন তার ভালো লাগার রেশ কাটতো না সহজে। অথচ রেশ কাটার পরপরই তার মনে হতো অনর্থক সেই মেয়েকে ভালোবেসে যাচ্ছে, যার কোনোদিন কিছু হওয়ার নয়। অথচ আজ আজ মেয়েটি তার স্ত্রী, একান্ত নিজের সম্পদ। গ্রীষ্মকে দেখতে পেয়ে মৌসন্ধ্যা বলল, আশ্বিন ভাই দুইবার কল দিয়েছিল, আমি রিসিভ করেছিলাম দ্বিতীয়বারে। বলেছে ওয়াশরুম থেকে বের হলে তাকে যেন কল করেন। গ্রীষ্ম তার ফোনটা হাতে নিল, তখনই দরজায় করাঘাত পড়ল। মনে হচ্ছে অনেকজন মিলে একসাথে নক করছে। গ্রীষ্ম এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখলো তৃণা, চৈত্র, বর্ষা, জুন দাঁড়িয়ে আছে। গ্রীষ্মকে দেখেই তৃণা বলল, ভাইও আছে দেখছি, তা ভাবি কোথায়? মৌসন্ধ্যা গা শিরশির করে উঠল। বিয়ের পর থেকে বদমাইশগুলো তাকে ভাবি ভাবি বলে ইচ্ছে করে খেপায়। তার ইচ্ছে করে একটু বলতে, আমাকে একা ভাবি ডাকছিস কেন? গ্রীষ্মকে দুলাভাই ডাক না। আমি যেমন তোদের ভাইকে বিয়ে করেছি, তেমন উনিও তো তোদের বোনকে বিয়ে করেছে। সবাই রুমে ঢুকে দেখলো মৌসন্ধ্যাও তৈরি। বর্ষা বলল, বাহ বাহ, ভাইয়া ভাবি একসাথে তৈরি হয়েছে, ওহো। জুন হেসে বলল, তাদের নিয়ে তোকে আর মস্করা করতে হবে না, তোরও এমন লাইফস্টাইল শুরু হবে কাল থেকে। বর্ষা লজ্জা পেয়ে বলল। কি যে বলো তুমি। গ্রীষ্মের এসব মেয়েলি কথাবার্তা ভালো লাগছিল না। সে বলল, তোরা থাক তবে, আমি যাই, কাজ আছে অনেক। চৈত্র তাড়াতাড়ি গ্রীষ্মের পথ আটকায়, বলল, যেও না ভাইয়া, ছবি তুলবো তোমাদের। পরে তোলা যাবে, এখন কাজ আছে। না না, তুলবে, এখনই তুলতে হবে। সবাই গ্রীষ্ম আর মৌসন্ধ্যাকে পাশাপাশি দাঁড় করিয়ে বেশ কিছু ছবি তুলে দিল। আশ্বিন আরেকবার কল দিতেই গ্রীষ্ম বিদায় নিয়ে চলে গেল নিচে। মৌসন্ধ্যাও সবার সাথে রুম থেকে বের হচ্ছিল। তখনই মনে পড়ল বেলি ফুলটা খোপায় লাগানো হয়নি। সে তোরা যা, আমি একটু পর আসছি বলেই রুমে ঢুকে পড়ল। খোপায় বেলি ফুলটা লাগিয়ে নিজেকে আয়নায় আরেকবার দেখে নিয়ে রুম থেকে বের হলো সে। প্রথমেই নানুর রুমে গেল। সেখানে তার মা, শাশুড়ি সহ অন্যান্য মামি খালা সবাই আছে। বিয়ের পর থেকে এদের সাথেও মৌসন্ধ্যা ফ্রি হতে পারছে না। আপন মানুষগুলোর সম্পর্কে জটিল হয়ে গেছে। নানু তাকে দেখেই বলল, নাচবো নাকি রে? মৌসন্ধ্যা নানুর দিকে বিরক্তি চোখে তাকালো। নাইলা হাসান বলল, গ্রীষ্ম ফিরেছে? হ্যাঁ, 1 ঘন্টা আগে এসেছে। ও, তোমাকে যে হারটা পরতে দিয়েছি সেটা পরনি? মৌসন্ধ্যা ইতস্তত করে বলল, ওটা অনেক ভারী, আমি পড়তে পারছিলাম না। আমি হালকা পাতলা গয়না ক্যারি করতে পারি, ভারীগুলো পারি না। আগে বলবে না সেটা? চলো আমার রুমে চলো। নাইলা হাসান বসা থেকে উঠে দাঁড়ালেন। মৌসন্ধ্যা মায়ের দিকে অসহায় চোখে তাকাতেই চোখের ইশারায় তিনি তাকে যেতে বললেন। অগত্যা নাইলা হাসানের পেছন পেছন তার রুমে যেতে হলো তাকে। আলমারি থেকে বেশ কিছু জুয়েলারি বক্স বের করলেন নাইলা হাসান। গম্ভীর গলায় বললেন, এই সব ছেলের বইয়ের জন্য শখ করে কিনেছিলাম, তার তো এগুলো ধরে দেখারও ইচ্ছে হলো না। আলমারিতেই পড়ে আছে সব, জানি না কোনোদিন পড়বে কিনা। মৌসন্ধ্যার অনুতপ্ত বোধ হলো। বিয়েতে যত গহনা তাকে দেয়া হয়েছিল সব সে বিয়ের পরদিন নাইলা হাসানকে দিয়ে গেছে। নাইলা হাসান এগিয়ে এসে প্রত্যেকটা সেট তার সামনে খুলে রাখলো। বলল, নিজের পছন্দ মতো নিয়ে পড়ো। মৌসন্ধ্যা চোখ বোলাচ্ছে সব কয়টার মধ্যে, কোনটা চুজ করবে বুঝতে পারছে না। নাইলা হাসান বিছানায় বসলো। মৌসন্ধ্যা দাঁড়িয়ে গহনাগুলো দেখছে। তখনই রুমে গ্রীষ্ম এলো। মা, কোথায় ছিলে আজ সারাদিন? বাড়িতে তো তোমাকে দেখাই গেল না। কাজে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি কাজ নিয়েই থাকো, ঘরের নতুন বউ রেখে তুমি বাইরে ঘুরে বেড়াও। গ্রীষ্ম ভ্রুকুচকে মৌসন্ধ্যার দিকে তাকালো। নতুন বউ? বিয়ের 1.5 মাস হয়ে গেছে। অবশ্য নতুনই, এতদিন বিয়ে হলেও বউ বউ মনে হতো না, দূরেই তো থাকতো। এখন কাছে কাছে আছে, সম্পর্কগুলো নতুন করে শুরু হচ্ছে। নতুন বই তো। দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, তোমার বউ কি জুয়েলারি পরবে ঠিক করতে পারছি না, তুমি একটু বেছে দাও তো। গ্রীষ্ম এগিয়ে এলো। এসে কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা বক্স মৌসন্ধ্যার হাতে তুলে দিয়ে বলল, এই সেটটা পরো, ভালো লাগবে। শাশুড়ির সামনে মৌসন্ধ্যা বেশ লজ্জা পাচ্ছে। সে বক্সটা হাতে নেয়। তখনই গ্রীষ্মকে ডাকতে ডাকতে সাবাব রুমে আসে। এসে বলল, ভাই, দাদা সবাইকে ডাকছে, তাড়াতাড়ি আসো। হাফিজ মির্জা ডাকছে যেহেতু নিশ্চয়ই জরুরি দরকার। সে মায়ের থেকে বিদায় নিয়ে রুম ত্যাগ করলো। আয়নার সামনে দাঁড়িয়ে মৌসন্ধ্যা হারটা পরে নেয়। কানের দুল আগেরটা খুলে নতুনটা পরে নেয়। তারপর নাইলা হাসানের সামনে এসে বলল, মা, এবার ঠিক আছে? নাইলা হাসান মাথা নাড়ায়, অর্থাৎ ঠিক আছে। সে বক্সগুলো আলমারিতে তুলে রাখতে নিলে তিনি বললেন, আমিই রাখবো, তুমি যাও। মৌসন্ধ্যা মাথা নেড়ে সায় দিয়ে বের হওয়ার আগেই তিনি বললেন, একটু দাঁড়াও। মৌসন্ধ্যা হাঁটা থামায়। নাইলা হাসান বসা থেকে উঠে এসে মৌসন্ধ্যার বুকের কাছে শাড়িটা আরেকটু টেনে দেয়। মৌসন্ধ্যা স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। তিনি মুচকি হেসে বলল, একটু ঢেকে ঢুকে চলবে তো নাকি? মৌসন্ধ্যা এত লজ্জা পেল, কোনো মতে মাথা ঝাঁকিয়ে রুম ছেড়ে বের হয়ে গেল। তার গা কাঁপছে। ইস, কি লজ্জা!
বর্ষার রুমে যাওয়ার পথে শরতের সাথে দেখা। শরৎ তাকে দেখে হেসে বলল। কিরে বড় ভাবি? মৌসন্ধ্যা অবাক চোখে শরতের দিকে তাকিয়ে রইল। শেষমেশ শরৎও। শরৎ তাকে অবাক হতে দেখে বলল। এত অবাক হচ্ছিস কেন? বড় ভাইয়ের বউ বড় ভাবি ডাকবো না তো কি ডাকবো? কি বলো আশার ভাই? শেষ কথাটা মৌসন্ধ্যার পেছনের দিকে চোখের ইশারা করে বলল কাউকে। মৌসন্ধ্যা চমকে পেছন ফিরল। তার পেছনে আশার দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত। মৌসন্ধ্যার দিকে শীতল দৃষ্টিতে তাকালো সে। মৌসন্ধ্যার ভালো লাগলো না সেই দৃষ্টি। আশার শরতের পাশে গিয়ে দাঁড়ালো, বলল। হ্যাঁ, বড় ভাইয়ের বউকে তো বড় ভাবি ডাকতেই হবে, না চাইতেও। শরৎ হেসে আষাঢ়ের পিঠে আলতো চাপড় মেরে বলল। এবার মেজো ভাবি চাই ভাই, সময় হোক পেয়ে যাবি। আশ্বিন তখন নিচ থেকে হাঁক ছাড়লো। গ্রীষ্ম ভাই, গ্রীষ্ম ভাই। শরৎ রেলিং ধরে নিচের দিকে তাকিয়ে বলল। গ্রীষ্ম ভাই ছাদে, ডাকছিস কেন? আহারার ভাইয়া আসছে তো। মৌসন্ধ্যা কেন যেন ভীষণ অপ্রস্তুত বোধ করতে লাগলো। আহরার, যাকে সে প্রথম প্রেম বলে আখ্যায়িত করেছিল, সেই প্রেমের সম্মুখীন হতে হবে ভেবেই তার মন কেমন কেমন করে উঠল। এখানে থাকা যাবে না ভেবেই দ্রুত পা চালিয়ে বর্ষার রুমের দিকে চলে গেল। আশার তার যাওয়ার পানে তাকিয়ে রইল। মৌসন্ধ্যা এখন কেবলই তার দীর্ঘ নিঃশ্বাস। বর্ষার রুমে সবার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালো মৌসন্ধ্যা। কিন্তু যখন সবাই ছাদে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল, তখনই সে বের হয়ে আসে। এখন বর্ষার মাথার উপর ওড়না ধরে সবাই তাকে ছাদে নিয়ে যাবে। ব্যাপারটা ক্যামেরা বন্দী হবে, এটা নিয়ে বেশ আয়োজন চলছে। কেউ ফলের ডালা হাতে নিচ্ছে, কেউ ফুলের ডালা হাতে নিচ্ছে, কেউ বা কেক হাতে নিচ্ছে। এমন করে সবাই লাইন ধরেছে। মৌসন্ধ্যা কখনোই এমন কিছু করেনি। তার অস্বস্তি হয়, আজও হচ্ছে। অন্যদিন মুখের উপর বারণ করতে পারলেও আজ সে কিছু বলতেও পারবে না। সময় বদলেছে, সম্পর্ক বদলেছে। বাড়ির নাতনি থেকে সে নাত বউ হয়েছে। দায়িত্ব, কর্তব্য বোধ বেড়েছে। সকলের ভালো লাগা খারাপ লাগার প্রতি গুরুত্ব প্রদান করতে হচ্ছে। আর এত কিছু করে সে হাঁপিয়ে উঠছে। এই জীবনটা সে এখনই চায়নি। এমন ব্যস্ত জীবন সে হয়তো শুয়ে নিতে পারত, যদি আজ সে সম্পর্কের বাইরে দূরের কারোর সাথে ঘর বাঁধতে পারত। কিন্তু হুট করেই চেনা জানা মানুষগুলোর সাথে একটা ভিন্ন আর শক্ত সম্পর্কে জড়িয়ে গিয়ে সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। তার মনের মধ্যে অনেক কিছুই চলছে, সে ঠিকভাবে কারোর সাথে সেটা প্রকাশ করতে পারছে না। এমনকি বন্ধুর মতো বর্ষাকেও সে তার অনুভূতিগুলো জানাতে পারছে না। গ্রীষ্মের সাথে তার মানিয়ে উঠতে একটু লজ্জা সংকোচ এখনো কাজ করছে। গ্রীষ্মের সাথে সে একটু ফ্রি হতে পারছে না। বিয়ের পর মেয়েদের সবচেয়ে আপন হয় স্বামী, আর স্বামী হিসেবে গ্রীষ্ম অসাধারণ, সেটা মৌসন্ধ্যা অস্বীকার করতে পারে না। তার আসলে সমস্যা একটাই, গ্রীষ্মকে দেখলেই সে লজ্জা পায়। সে অস্বস্তিতে হাবুডুবু খায়, আর সে এটাও বোঝে তার এই করুণ অবস্থা দেখে গ্রীষ্ম তৃপ্ত হয়। মৌসন্ধ্যা আগেই ছাদে উঠে গেল। বেশ কিছুক্ষণ তাকে বর্ষা খোঁজাখুঁজি করলো। অবশেষে দেরি হচ্ছে দেখে তাড়া দেয় সবাই। বর্ষাও ভীষণ রেগে যায়। সে ভেবেছিল অন্তত তার বিয়েতে মৌসন্ধ্যা তার আশেপাশে থাকবে। সে মনে মনে ঠিক করলো দজ্জাল ননদের মতো সে মৌসন্ধ্যাকে উচিত শিক্ষা দিবে। একটু শুধু সময়ের অপেক্ষা। মৌসন্ধ্যার মা চামেলি বেগমও মেয়ের এহেন কাণ্ডে বেশ লজ্জিত হলেন। খামখেয়ালিপনা করাটা কি মেয়ের রক্তে মিশে গেছে? তিনি নাইলা হাসানের কাছে গিয়ে বললেন। বড় ভাবি, মৌ আসলে এত সাংসারিক জটিলতা নিয়মকানুন বোঝে না, আপনি কিছু মনে নেবেন না। নাইলা হাসান ভ্রুকুচকে বললেন। আমি কিছু মনে করব কেন? তার ইচ্ছে হয়নি তাই সে এখানে আসেনি। আমি এত সব নিয়ে মাথা ঘামাই না। সে এমনিতেও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার অনেক বড় উপকার করেছে। কথা হচ্ছে আপনারা এই ব্যাপারটাতে অনেক কিছু মনে নিয়ে বসে আছেন, আর আপনাদের এই স্বভাবটা আমার ভালো লাগে না। বিয়ে শাদী আনন্দ উৎসব, এখানে সবাই শখ করে এটা সেটা করে। শুধু শুধু যে যেটা পছন্দ করে না তাকে দিয়ে সেটা করানো কোনো মানেই হয় না। আরেকটা ব্যাপার হলো, এসব আমিও পছন্দ করি না। ভালোই হলো, অন্তত ছেলের বউয়ের সাথে এই দিক দিয়ে মিল আছে আমার। চামেলি বেগম হেসে ভাবির পাশ থেকে সরে দাঁড়ালেন। না, ভাবিকে যতটা কঠোর মনে হতো ততটা নয়, তার মধ্যেও কিছুটা নমনীয়তা আছে। চামেলি বেগম স্বস্তি পায়। গ্রীষ্মকে নিয়ে আলাদা চিন্তার কিছু নেই। হীরের টুকরো ছেলে একটা। আজকাল এত বাধ্যগত দায়িত্ববান ছেলে পাওয়া মুশকিল। জুনো একটু চুপচাপ স্বভাবের হলেও পরিষ্কার মনের, কুটিলতা নেই তার মধ্যে। আর নিজের ভাই পলাশ মির্জাকে নিয়ে তার ভাবনার কিছু নেই। তিনি আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া আদায় করেন মেয়েটা যেন সবসময় এমন ভালো থাকে। ছাদে এসে মৌসন্ধ্যা দেখলো তার নানু আর বড় খালামণি ছাড়া অন্যান্য মহিলা নেই। সে তাদের দুজনের সাথে বসলেই তার নানু তাকে গ্রীষ্ম কেমন আদর সোহাগ করে এই নিয়ে টিটকারি করতে থাকে। নানুর মুখে এছাড়া আরো বেশি কিছু লজ্জাজনক কথা শুনে মৌসন্ধ্যার গাল লাল হয়ে গেল। সে উঠে চলে আসতে খেয়াল করলো গ্রীষ্ম আর আহারার ছাদে এসেছে। তাদের দিকে এক নজর তাকিয়ে চলে যেতে নিলেই আহারার ডাক দিল। আরে ভাবি, কোথায় যাচ্ছেন? মৌসন্ধ্যা ভ্যাবাচাকা খেয়ে গেল আহারের মুখে ভাবি ডাক শুনে। সে হাঁটা থামিয়ে তার আর গ্রীষ্মের মুখের দিকে তাকালো সরাসরি।
দুজনেই হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে তার দিকে। আহরারি এগিয়ে এলো। ভালো আছেন ভাবি? মৌসুন্ধা আর চোখে গ্রীষ্মের দিকে তাকালো। গ্রীষ্ম তার দিকে এক দৃষ্টিতে চেয়ে মিটিমিটি হাসছে। সে গ্রীষ্মের উপর খুব চটে গেল, কিন্তু এখন রাগ দেখাতে পারবে না। মৃদু হেসে আহরারকে বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? আর ভালো। প্রিয় বন্ধুটা কেমন চুপচাপ বিয়ে করে একটা সুন্দরী বউ ঘরে তুললো, আর আমাকে বললো না পর্যন্ত। এই শোকে ভালো থাকতে পারি? মৌসুন্ধা কি বলবে ভেবে পায় না। সে একটু হাসে। গ্রীষ্ম এসে এক হাতে বন্ধুর কাঁধ জড়িয়ে ধরে বলে, মিথ্যা কথা বলছিস কেন? তোকে আমি সবার আগে জানিয়েছি সিলেট ছিলি বলে আসিস নাই। এখন এখানে এসে আমাকে কেন শুধু শুধু বদনাম করছিস আমার বউয়ের কাছে?